নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আমাদের গল্প তবু তোমাকেই ভালোবেসে, কলমে ময়ূশ্রী। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আষাঢ় মাস। সারাটা দিন রবি ঠাকুরের পরিচিত সুরের মতোই আকাশ ভেঙে বৃষ্টি নামছে। বর্ষা এলে নিচের তলার বিশাল জানালাটা খুলে বই পড়াই আমার একমাত্র কাজ। কিন্তু আজকাল সেই কাজে কিছু বিঘ্ন ঘটছে। কি জানি কেন জানি না, বর্ষা নামলেই সব ভুলে সোহমের কথা খুব মনে পড়ে। তার কথা ভাবতে ভাবতে ভেসে যাই আমি ভাবনার অতুল সমুদ্রে। ঘড়ির কাঁটা বিকেল পেরোতেই মায়ের ডাকে ভাবনার রেশ কাটল। আমি তখনও বারান্দার কাছে স্থির হয়ে বসে আছি। বৃষ্টির দিনগুলোতে আমার ভেতর বড় আলস্য জাগে। বাড়ির একমাত্র কাজের মেয়েটা আমার জলখাবারটা আমার সামনে রেখে জানালো আমার সাথে একজন দেখা করতে এসেছে। এই ভর সন্ধ্যায় কেউ আমার সাথে দেখা করতে এসেছে শুনে একটু অবাকই হলাম। অবাক হয়ে বললাম, আমার সাথে কে এসেছে? একটা লম্বা চওড়া ভদ্রলোক, বৃষ্টিতে শার্টটার ভিজা বিদিগিস্তি অবস্থা। ভিজা শরীরে সোফায় বসে নাই, বাইরের চেয়ারে বইসা আছে। আমি ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালাম। গায়ে পাতলা শাল জড়িয়ে বারান্দার দিকে এগোলাম। বারান্দায় সোহমকে কাঁচুমাচু হয়ে বসে থাকতে দেখে কেন জানি খুব একটা আশ্চর্য হলাম না। শান্ত কণ্ঠে বললাম, এসো, ভেতরে এসে বসো। সোহম এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। তার মাথা ভরা চুল ভিজে একাকার। ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতেও জমেছে মুক্তোর মতো জল। সোহম হাত দিয়ে চুল ঝেড়ে ইতস্তত করে বলল, না না, আমি ঠিক আছি। তারপর চোখ তুলে চেয়ে দ্বিধা নিয়ে বলল, তুমি একটু বসবে একটা চেয়ার নিয়ে? আমি বিনা বাক্য ব্যয় বারান্দার দ্বিতীয় চেয়ারটাতে বসে সোহমের দিকে তাকালাম। তাকে আগাগোড়া লক্ষ্য করে হাতে থাকা বিয়ের কার্ডটার দিকে চেয়ে বললাম, বিয়ের কার্ড দিতে এসেছো? কার, তোমার বিয়ে? সোহম এসে থেকে আমার দিকে তাকাচ্ছে না। নিজের হাতের দিকে চেয়ে থেকে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। আমি হেসে হাত বাড়িয়ে দিয়ে বললাম, বাহ, এ তো ভালো খবর, তাহলে দাও। সোহম কার্ডটা এগিয়ে দিল। আমি কার্ডটা হাতে নিয়ে সোহমের দিকে তাকালাম। একবার তার মুখটা দেখে নিয়ে কার্ডটা উল্টে পাল্টে দেখতে শুধালাম, তো তা কোথায় আছো এখন? কি করছো? আসলে আমার আর কারোর সাথে যোগাযোগ নেই তো। আমি ফরেন সার্ভিস করছি। আইএফএস? সোহম মাথা নাড়ল। আমি কার্ডটা দেখে অবাক হয়ে বললাম, এ কি? পাত্রীর নাম কোথায়? তোমার ডিটেলস দিয়েছো আর পাত্রীর ডিটেলস দাওনি? সোহমের মুখখানা রক্ত শূন্য দেখালো। আমার থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করল। ম্লান কণ্ঠে বলল, পাত্রী এখনো সম্মতি দেয়নি, দেবে কিনা সেটাও জানি না। আমি কয়েক সেকেন্ড সোহমের দিকে বিস্ময় নিয়ে চেয়ে থেকে খিলখিল করে হেসে উঠলাম। কি বলছো গো? পাত্রী রাজি না, অথচ তুমি বিয়ের কার্ড নিয়ে হাজির? তা পাত্রী কোন ক্লাসে পড়ে? 9-10 বাচ্চা করছো না তো বিয়ে? সোহম উত্তর দিল না, মাথা নুয়ে বসে রইল। বৃষ্টি ভেজা শীতল সন্ধ্যাতেও তরতর করে ঘামছে কপাল। আমি তার অবস্থা দেখে বললাম,
কি ব্যাপার সোহম? সোহম জল চাইল। কাজের মেয়েটা জল দিতেই জানালো তার গ্লাসে হবে না, 1 জগ ভর্তি জল লাগবে। কাজের মেয়ে বিস্ময়ে চোখ বড় বড় করে জল আনতে গেল। সোহম যতটা অস্থির, আমি ততটাই স্থির হয়ে বসে রইলাম। গুনে গুনে 4 গ্লাস জল খেয়ে শান্ত হলো সে। দৃষ্টি নিজের পায়ের দিকে নিবদ্ধ করে নীরব হয়ে বসে রইল। প্রায় 10-15 মিনিট মতো নিশ্চুপ বসে থাকার পর অধৈর্য হলাম আমি। বিরক্তি চেপে বললাম, কি ব্যাপার বলো তো সোহম? চুপ করে না থেকে বলে ফেলো, কি কোনো সমস্যা হয়েছে? সোহম এক পলক আমার দিকে চাইল, দ্রুত চোখ নামিয়ে নিয়ে বলল, পাত্রীর নাম শ্রাবণী বসু, 9-10 ছাত্রী নয়, চাকরিজীবী। আমি আগের মতোই স্থির হয়ে বসে রইলাম। শক্ত কণ্ঠে বললাম, তুমি কি আমার কথা বলছো? সোহম আগের মতোই নিশ্চুপ বসে রইল। আমি রাগে অন্ধ হয়ে বললাম, তোমার কেন মনে হলো বলো তো যে তুমি প্রস্তাব দিতেই আমি রাজি হয়ে যাব? সোহম, আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমার কিন্তু এতে একেবারে সম্মতি নেই। কিছু মনে করো না সোহম, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, প্লিজ, আই ইনসিস্ট। সোহম এবার চোখ তুলে চাইল। তার চোখ দুটোতে ঝিলের জলের মতো গাঢ় বিষাদ। উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললাম, প্লিজ গেট আউট অফ মাই হাউস সোহম। সোহম প্রতিবাদ না করে উঠে দাঁড়ালো। আমি পিছু ফিরে ঘরের দিকে হাঁটতেই পেছন থেকে বলল, সরি শ্রাবণী। আমি দাঁড়ালাম। পিছু ফিরে শক্ত কণ্ঠে বললাম, কেন? সরি? সরি ফর হোয়াট? সোহম ম্লান হাসল। তোমাকে বিয়ে করতে পারি এই চিন্তা করার জন্য? আমি প্রত্যুত্তর করলাম না। সোহম বলল, ইউনিভার্সিটির দিনগুলোর হঠাৎ একদিন আবিষ্কার করলাম তুমি আমাকে লক্ষ্য করো। এমন নয় যে আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু অপছন্দ ছিলে না। তুমি আমাকে লক্ষ্য করো বলেই তোমার সাথে কখনো সহজ হতে পারিনি, সংকোচ হতো। দীর্ঘ 4 বছর তোমার নজরবন্দি থাকতে থাকতে এই সংকোচের রং বদলে গেল। আমি এই ভেবে আশ্চর্য হতাম, তুমি এত নিশ্চুপে, এত গভীরভাবে কি করে ভালোবাসতে পারো। তোমার ভালোবাসা দেখতে দেখতেই আমি তোমার প্রতি দুর্বল হলাম। ভেবেছিলাম তোমাকে জানাবো, হ্যাঁ সত্যি ভেবেছিলাম, কিন্তু তার আগেই শুনলাম তোমার তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ডিপার্টমেন্টে তোমার হাস্যোজ্জ্বল মুখ দেখে বুঝলাম তোমার অমত নেই। আমার 4 বছরের বিশ্বাসে একটা গাঢ় আঘাত লাগলো। নিজের মনে এতটা অপমানিত হলাম, লাঞ্ছিত হলাম বলে বোঝাতে পারবো না। ইউনিভার্সিটিতে আমার খুব কাছের কোনো বন্ধু নেই যাকে আমি মন খুলে দেখাতে পারি। তাই তাই তোমার ব্যাপারটাও চেপে গেলাম। তুমি খুশি আসছো জেনে মাথা থেকে সব সব ছেড়ে ফেলার চেষ্টা করলাম, বিশ্বাস করো। সেই চেষ্টা থেকেই সেবারের পরীক্ষা খারাপ হলো। বলতে দোষ নেই, কিছুটা ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, তাই ঘোরাঘুরি বেড়ে গিয়েছিল। সেদিনও হলের কিছু বন্ধুদের সাথে হ্যাং আউটে বেরোলাম। তারপরেই ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। রেপ কেসের মতো একটা ঘৃণ্য সংবাদ শুনলে তোমার চোখে যে কতটা নিচে নেমে যাব তা ভেবে অসহায় লাগছিল, তাও আবার মিথ্যে অভিযোগ। তারপরই আবার মনে হচ্ছিল তুমি বোধহয় আমাকে আলাদা করে চিনতেই পারবে না। সবই বোধহয় আমার মনের ভুল,
সে সকল অনুভূতিতে আমি একা ছিলাম, সেখানে কোথাও তুমি ছিলে না। কিন্তু আমাকে চমকে দিয়ে তুমি একদম একা লড়ে গেলে আমার জন্য। তোমার অনুভূতির প্রগাঢ়তা দেখে ভেতর ভেতর লজ্জায় মরে গেলাম আমি। তোমাকে বুঝতে না পারার অনুশোচনা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। বারবার মনে হচ্ছিল হয়তো তুমি চাইছিলে আমি কনফেস করি। ছাড়া পেয়ে সোশ্যাল মিডিয়া, পরিচিতদের মুখে মুখে আর কিছুটা নিজের মনে কল্পনা করে তোমার ভোগান্তি, তোমার কষ্টের পরিমাপ করার চেষ্টা করলাম। টের পেলাম তোমার নিঃস্বার্থ ভালোবাসার। এখন তোমাকে চাওয়া মানে তোমার প্রতি কৃতজ্ঞতার পরিবর্তে তোমাকে নেওয়া। আপাতত তুমি তাই ভাববে। আমার জন্য তোমার বিয়ে ভাঙলো, তাই হয়তো বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে চাইছি, এসব ভেবে অপমানিত হবে। আমি তোমাকে বুঝতে পারতাম না তোমার প্রতি কৃতজ্ঞতা এতটা অমূল্য আমার কাছে। সেই মূল্য শোধ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই, বিশ্বাস করো। আমি চিরজীবন তোমার কাছে ঋণী হয়েই থাকতে চাই। এই ঋণকে আরো একটু বাড়াতে যদি দয়া হয় তোমার, আরো একটু ঋণী হয়ে যদি যদি আমি তোমাকে পাই, এই আশায় খুব সাহস নিয়ে এতদিন পর মুখোমুখি হয়েছে। না না, কৃতজ্ঞতার দায় নয়, সত্যি বলছি। ভালোবাসি বলে। সেই ভালোবাসাও অনেক আগের, অনেক পুরনো। একটানা কথা বলে থামল সোহম। এই সোহমকে নিয়ে আমি কখনো ভবিষ্যৎ কল্পনা করিনি, তাকে নিয়ে কোনো রোমাঞ্চকর ভাবনা ভাবিনি। তারপরও তার মুখে ভালোবাসার কথা শুনে আমার সমস্ত অস্তিত্ব কেঁপে উঠল। ঝুম বর্ষার সন্ধেবেলা সকল নিষেধ অগ্রাহ্য করে চোখ থেকে নেমে এলো উষ্ণ জলের ধারা। সেই চোখের দিকে চেয়ে টলটল করে উঠল সোহমের স্বচ্ছ দৃষ্টি। কাতর কণ্ঠে বলল, তোমাকে একটু ছুঁতে দেবে শ্রাবণী? আমার অনেক দিনের স্বাদ। আমি নিজে হাতে তোমার চোখের জল মুছে দেব। প্লিজ, দেবে একবার? গ্রীষ্মের দুপুরের মতো গাঢ় নিস্তব্ধতা নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম আমি। বৃষ্টির গতি বাড়ল। সোহম যখন কাছে সরে এসে পৃথিবীর সমস্ত স্নেহ নিয়ে হাত রাখল আমার গালে, আমার মনে হলো আমার গায়েও দুরন্ত বর্ষা নামল। টিনের চালের মতো সারা গায়ে ঝমঝম ঝমঝম বৃষ্টি নিয়ে আমি জানলাম এই পুরুষের কোনো অনুরোধ ফেলার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। তার জন্য আমি বাজি ধরে ফেলতে পারি সমস্ত পৃথিবী, দান করে দিতে পারি নিজেকেও। শেষ হলো আজকের গল্প তবু তোমাকেই ভালোবেসে, কলমে ময়ূশ্রী। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস।